হ্যাঁ মানে ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहं इति। ঠিক আছে। তো আমাদের আলোচ্য বিষয় দি অ্যাবসলিউট অ্যান্ড দ্য ম্যানিফেস্টেশন, স্বামীজির জ্ঞানযোগ লেকচার। আমরা এটা শ্রবণ করছি। আমি একবার বলেছিলাম, আমাদের কয়েকজনে রিকোয়েস্ট করেছিলেন যে আগের লেকচারের প্রশ্ন দিতে, সেটা তো হয়ে ওঠেনি। প্রশ্ন দেওয়ার কথা বলছিলেন যে তাহলে লিখবেন, তা নাহলে বাড়িতে লেখাপড়া তো কেউ করে না। তো এখন আমারও করে ওঠা হয়নি। দেখি যদি করে উঠতে পারি তাহলে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ। তো আমাদের ব্রহ্ম ও জগৎ আলোচনা কি চলছে, যে অ্যাবসলিউট অ্যান্ড দ্য ম্যানিফেস্টেশন, সেই যে অনন্ত অসীম ব্রহ্ম, তিনি কি সসীম হয়েছেন? যিনি ইনফাইনাইট তিনি কি ফাইনাইট হয়েছেন? এটা ছিল প্রশ্ন। যিনি পূর্ণ স্বরূপ তিনি কি অপূর্ণ এইটা হতে পারেন কিনা? তো যিনি সম্পূর্ণ মুক্ত তিনি বদ্ধ হতে পারেন কিনা? আর তাকে সেই পূর্ণ স্বরূপকে আমরা দেখতে পারি কিনা? প্রশ্ন হলো, সেই সব স্বামীজি আলোচনা করছেন। কারণ সবই তো আমরা জ্ঞানযোগ ক্লাস কে করছি? আমরা করছি। কাজেই ব্রহ্ম বলুন জগৎ বলুন সেটা সব আমাদের দি সেন্টার, আমাদের সাপেক্ষে সমস্ত কিছুটা বুঝতে হবে। এমনি লেকচারটা একটু কঠিন, কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে কঠিন নয়, কঠিন নয়। আমি খুব ধীরে এগোই। তো বলছেন যে এইটা স্বামীজি অনেক আলোচনার পরে গত ক্লাসে যেটা আলোচনা হয়েছে, ইংরেজি বইয়ের পেজ নাম্বার 142, বাংলা বইয়ের 87 পৃষ্ঠাতে 142 এর প্রথমেই আছে, স্বামীজি বললেন যে এই যে অ্যাবসলিউট, ইউ ক্যানট বাই এনি পসিবিলিটি সে ইউ নো হিম। নো হিম মানে সেই ব্রহ্মকে অ্যাবসলিউট। ইউ ক্যানট বাই এনি পসিবিলিটি সে ইউ নো হিম, it would be degrading him. You cannot get out of yourself, so you cannot know him. যে বলেছেন যে তুমি কোন রূপেই বলতে পারো না যে তুমি তাকে জানো, সেই ব্রহ্মকে, অনন্তকে, অসীমকে তুমি জানো। এর দ্বারা যদি বলো হ্যাঁ আমি জানি, এইটা যদি তুমি আমরা বলি, এর দ্বারা তাকে অত্যন্ত নামিয়ে ফেলা হয়, ডিগ্রেডিং হিম। তুমি নিজের ভিতর থেকে বাইরে আসতে পারো না, তুমি তাকে জানতেও পারো। বলছে তুমি নিজের, সেটা তোমার স্বরূপ, নিজের বাইরে থেকে জানার জন্য কিভাবে জানবে? তখন এই জানার কথা আসছে। তো দেখুন এগুলো কানেকশন। পরক্ষণেই স্বামীজি এখন বলেছেন জানাটা কি। জানতে পারো না, তাহলে জানাটা কি? জানা কাকে বলে? আমরা জানা বলতে কি বুঝি সেইটা স্বামীজি ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। নলেজ, বলছে নলেজ ইজ অবজেক্টিফিকেশন। নলেজ ইজ অবজেক্টিফিকেশন। অনেক সময় স্বামীজি অনেক জিনিস এরকম আলোচনা করছেন। এই এই জিনিসগুলো জানা থাকলে এই লেকচার বুঝতে সুবিধা হয়।
সেই জন্য সবগুলো আলোচনা করছেন, এদের মাধ্যমে বোঝাচ্ছেন। বলছেন জানি, তাহলে জানাটা কাকে বলে বা জ্ঞান কাকে বলে? নলেজ ইজ অবজেক্টিফিকেশন। ফর ইনস্ট্যান্স, উদাহরণ দিচ্ছেন, ইন মেমোরি you are objectifying many things, projecting them out of yourself. তো বলছেন জ্ঞান বলতে কি বোঝায়? বিষয়ীকরণ। অবজেক্টিফিকেশন কথার অর্থ হলো বিষয়ীকরণ। জ্ঞান বলতে বিষয়ীকরণ, কোন জিনিসকে বাইরে এনে বিষয়ের ন্যায় অর্থাৎ জ্ঞেয় বস্তুর ন্যায় প্রত্যক্ষ করা বোঝায়। যে কোনো জ্ঞান কাকে বলে? এই বিষয়ীকরণ। আপনি এখন স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, আপনি বইয়ের দিকে তাকিয়ে আছেন, আপনি পেনের দিকে তাকিয়ে আছেন, মানে কি? আপনি এটাকে অবজেক্টিফাই করলেন, বাইরে একটা জিনিস, সেটাকে ইন্দ্রিয় প্রত্যক্ষ হলো আপনার জ্ঞান। তো বলছেন জ্ঞেয় বস্তুর ন্যায় প্রত্যক্ষ। উদাহরণ দিয়েছেন স্বামীজি, উদাহরণ সূক্ষ্ম উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। মেমোরিতে আমরা কি করি? স্মরণ কার্যে, এটা গত ক্লাসে আলোচনা হয়েছে, আমরা জাস্ট এইটু টাচ করে পরবর্তীকালে চলে যাব। স্মরণ কার্যে আমরা কি করি? আমরা জিনিসটিকে জ্ঞানের বিষয় করছি, বিষয় করছি, যেন আমাদের নিজের স্বরূপ থেকে বাইরে নিক্ষেপ করছি। স্বরূপ থেকে বাইরে সমুদায় স্মৃতি মনে, আমাদের অন্তঃকরণে যত কিছু ছাপ, যত কিছু বস্তুর ছাপ ছবি আমাদের অন্তরে রয়েছে। এক্ষুনি উদাহরণ, উদাহরণ এই মুহূর্তে উদাহরণ দিচ্ছি। গত ক্লাসে আমরা এই জিনিসটা আলোচনা করেছিলাম। আপনি সঙ্গে সঙ্গে যারা ক্লাসে এসেছেন তারা এখন মনে করুন, ও আচ্ছা আচ্ছা, মনে মহারাজ তো এই জিনিসটা আলোচনা করেছেন। তার মানে কি? আপনি ওই যে স্মৃতিটাকে, এটা কোথায় আছে? মনে বা অন্তঃকরণে ছাপ হয়েছে একটা গত ক্লাসের। সেটাকে আপনি কি করছেন? ওই সামনে যে আপনি এখন স্ক্রিন দেখছেন, ওই রকম আপনি প্রজেক্ট করছেন। ও, আপনি চোখ বুজে সামনে যেন প্রজেক্ট করছেন, ও গত ক্লাসেও তো মহারাজ এই কথাটা বলেছিলেন। মানে আপনি যেন ভিতর থেকে বাইরে এনে এরকম একটা দেখছেন। জিনিসটা কোথায় হচ্ছে? অবজেক্টিফিকেশন হচ্ছে। মানে আপনি কিন্তু কি দ্রষ্টা হিসাবে আছেন, তাহলে দেখছে কে? তখনই আপনি চিন্তা করুন। আপনি গত শনিবারের ক্লাস চিন্তা করতে থাকুন, তার মানে কি করছেন? আপনি অবজেক্টিফাই করছেন সেটাকে। আপনি অন্তঃকরণে ওই ছাপ রয়েছে, আপনি অবজেক্টিফাই করে আপনি একজন যেন দ্রষ্টা। যেমন আপনি এখন এই স্ক্রিনের দ্রষ্টা, ক্লাসের দ্রষ্টা, সেই রকম মেমোরি কার্ডে এটা সূক্ষ্ম উদাহরণ। ভিতরে আপনি কি করছেন? ভিতর থেকে টেনে বার করে যেন প্রজেক্ট করছেন, প্রজেক্টরের মতো। এখানে যেমন প্রজেক্টর আছে, সেই রকম ভিতরে আপনি প্রজেক্ট করছেন স্মৃতিটাকে। প্রজেক্ট করে আপনি দেখছেন, ও আচ্ছা, এইরকম সবগুলো। তো সেইটা বলছেন, যখনই এদের বিষয়ে আমরা ভাবি, কাদের বিষয়ে? মেমোরি, বা চিন্তা করি, ইচ্ছা করি, তখন আমরা জানতে চাই, তখন প্রথমে ওইগুলোকে বাইরে প্রক্ষেপ করি। বাইরে প্রক্ষেপ করার অর্থ কি এখানে? আপনি বললেন মহারাজ বাইরে কোথায়? এটা তো ভিতরেই প্রক্ষেপ করছি। হ্যাঁ, এখানে বাইরে বলতে নিজের স্বরূপ থেকে বাইরে। মানে এটা কি? আপনি যেন একজন দ্রষ্টা, আপনি যেন একজন সাক্ষী, সাক্ষী হিসাবে দেখছেন আপনার স্মৃতিটাকে। বুঝতে পেরেছেন কিনা? এটা না বুঝলে বলবেন। আপনি দ্রষ্টা, এখনই বসে আছেন চেয়ারে, চেয়ারে বসে থেকে আপনি কি করছেন? গত সপ্তাহের ক্লাসটাকে আপনি প্রজেক্ট করছেন। প্রজেক্টর স্ক্রিন কোনটা? তার অন্তঃকরণ। ভিতর থেকে আপনি বার করে প্রজেক্ট করছেন, প্রজেক্ট করে এখন দেখছে কে? আপনি নিজেই দেখছেন, আপনি হলেন দ্রষ্টা। যেমন এখন আপনি চেয়ারে বসে স্ক্রিনকে দেখছেন, সেই রকম আর একটা উদাহরণ হলো ভিতরের সমস্ত ছাপগুলোকে আপনি যেন বাইরে প্রক্ষেপ করে নিজে সেইগুলোকে দেখছেন। এইটা স্বামীজি বলছেন। তার মানে, তার মানে আপনি সেটাকে, স্মৃতিটাকে বিষয় করলেন। দেখুন, স্মৃতিটাকে বিষয় করলেন। বাইরের জিনিসগুলো চট করে বুঝি, এটা স্বামীজি সূক্ষ্ম উদাহরণ দিয়ে, ভিতরের উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। তাহলে স্মৃতিটা প্রথমে ওইগুলোকে বাইরে প্রক্ষেপ করি। বাইরে বলে মানে কি? আমার স্মৃতিটাকে যেন বাইরের অন্তঃকরণে, স্ক্রিনে প্রক্ষেপ করছি। আর দেখছে কে? দেখছি আমি, আমি একজন দ্রষ্টা। কন্ট্রাস্ট বলছেন, এইটা তো বুঝলেন তো? এটাকে বলা হয় জ্ঞান। জ্ঞান মানে কি? অবজেক্টিফিকেশন, মানে বিষয়ীকরণ। আপনি একটা, এই বাইরে একটা অবজেক্টকে দেখছেন। এখন কন্ট্রাস্ট বলছেন ব্রহ্মের ক্ষেত্রে বা ঈশ্বরের ক্ষেত্রে।
কন্ট্রাস্ট বলছেন, কিন্তু ঈশ্বর সম্বন্ধে এইরূপ করা অসম্ভব। বুঝতে পারছেন কিনা? এইটা ব্যাপারটা বুঝুন, এই জিনিসগুলো আলোচনার দরকার আছে। দেখুন ডেইলি আমরা এই যে সূক্ষ্ম তত্ত্ব না, প্রথমে মনে হচ্ছে কঠিন কঠিন, কারণ দিনের পর দিন আমরা ইট বালি সিমেন্ট আলু পটল টাকা পয়সা মোবাইল নিয়ে আলোচনা করছি। তো এখন দেখুন সূক্ষ্ম জিনিস আলোচনা হচ্ছে, এইগুলোতে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। এই যে সূক্ষ্ম জিনিস, এটা কি? এটা আমাদের ভিতরের জিনিস। তো বলছেন ঈশ্বর এত সূক্ষ্মতম, বলছি ঈশ্বর সম্বন্ধে এইটা প্রায় অসম্ভব। কারণ কি বলুন তো? কারণ হলো তিনি আমাদের আত্মার আত্মা, আমরা তাকে বাইরে প্রক্ষেপ করতে পারি না। কন্ট্রাস্টে বুঝুন, স্মৃতিটাকে আপনি বাইরে প্রক্ষেপ করতে পারেন, কিন্তু ভগবানকে বাইরে প্রক্ষেপ করতে পারেন না। কেন? সিম্পল, কারণ ওই যে ওই স্মৃতিটাকে যে দেখছে, সেই তো ভগবান, সেই তো ব্রহ্মবস্তু, প্রকৃত আমি যেটা, সে না থাকলে তো আর, সেই তো প্রক্ষেপ করে ভিতর থেকে বার করে আপনি দেখছেন। কাজেই ভগবানকে আপনি কোনো ক্ষেত্রেই প্রক্ষেপ এরকম করতে পারবেন না, সে অবজেক্ট হবেই না, হবে না। সে হলো নিত্য বিষয়ী, কারণ সে না থাকলে কোনো জিনিসের জ্ঞান হবে না, বিষয়ীকরণ ব্যাপারটা হবে না। বুঝতে পেরেছেন এইটা? এটা খুব সূক্ষ্ম জিনিস। ভগবানকে আমরা, কারণ সে আমার আত্মার আত্মা, তাকে প্রক্ষেপ করতে পারে না। এই জিনিসটাই স্বামীজি তারপরে আমরা এই পর্যন্ত করিয়েছিলাম, যে ছান্দোগ্য উপনিষদ থেকে স্বামীজি তখন কোট করছেন, যে ওয়ান অফ দ্য প্রফাউন্ডেস্ট প্যাসেজ ফ্রম ছান্দোগ্য উপনিষদ, স্বামীজি কোট করছেন, যজা এষ অনিমা ঐতদাত্মম ইদম সর্বম তৎসত্যম সাত্মা তত্ত্বমসি শ্বেত কেতো। বলছে হি দ্যাট ইজ দ্য এসেন্স অফ ইউর সোল, হি ইজ দ্য ট্রুথ, হি ইজ দ্য সেলফ, thou art that, ও শ্বেতকেতু। বলছেন যে স ইয়া এষ অনিমা, স মানে কি? সেই সূক্ষ্ম স্বরূপ জগৎ কারণ। বলছে যার থেকে এই জগৎ এসেছে, যাতে জগৎ, এগুলো আগে আগে ওই ওই ছান্দোগ্য উপনিষদে আছে, যাতে জগৎ স্থিত আছে এবং যাতে জগৎ লয় হয়। বলছেন সজা এস অনিমা, সেই সূক্ষ্ম জগৎ কারণ, স সকল বস্তুর আত্মা, স আত্মা ঐতদ আত্মাম, অনিমা ঐতদ আত্মাম, সকল বস্তুর আত্মা, তৎসত্যম, সে হলো সত্য স্বরূপ। হে শ্বেতকেতু, আবার তুমি সেই, যেখান থেকে এই জগৎ এসেছে, যাতে এই জগৎ অবস্থিত, যাতে এই জগৎ লয় পাবে, বলছে সেই সূক্ষ্ম স্বরূপ, সে হলো সকল বস্তুর আত্মা, অন্তরতম বস্তু, একদম তিনি সত্য, সেই হলো একমাত্র সত্য। আর সে বলছে সেই হলো তুমি, সেই হলো তুমি, হে শ্বেতকেতু, তুমি সেই সত্য স্বরূপ। বলছে তাহলে দাউ আর গড, দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই দাউ আর গড, মানে তুমি ভগবত স্বরূপ মানে কি? সেই যা থেকে সূক্ষ্ম স্বরূপ থেকে যিনি জগৎ কারণ, যা থেকে এই সমস্ত জগৎ এসেছে, যাতে স্থিতি, বলতে দাউ আর গড, তুমি সেই, সেই হলো তোমার স্বরূপ। ইউ ক্যানট ডেসক্রাইব হিম বাই এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজ বল দাউ আর দ্যাট, তুমি সে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা একে ব্যাখ্যা করা যাবেই না, বলাই যাবে না, বলাই যাবে না, বলাই যাবে না। All attempt of language calling him father or brother or our dearest friend are attempts to objectify God, which cannot be done. তো বাংলাতে আছে এই 87 পৃষ্ঠাতে, বলছেন এই তত্ত্বমসির কথা বলছেন তো, বলছেন এই তত্ত্বমসি বাক্য বেদান্তের মধ্যে পবিত্রতম বাক্য, একে বলা হয় মহাবাক্য। অনেক বাক্য আছে, এটাকে বলছে মহাবাক্য, মহাবাক্য বলে কথিত হয় এই ছান্দোগ্য উপনিষদে এই বাক্য। উপনিষদে এই মন্ত্রের দ্বারা এই তত্ত্বমসির অর্থ কি সেটাও তাও বোঝা গেল। তত্ত্বমসির অর্থ
তুমি সেই, এছাড়া অন্য কোনো ভাষা ঈশ্বরকে বর্ণনা করতে, যার থেকে এই জগৎ এসেছে, যাতে জগৎ অবস্থিত, যাতে জগৎ লয় পায়, আবার তুমি সেই, এছাড়া অন্য কোনো ভাষায় বলছে ঈশ্বরকে বলা যায় না। তাহলে অন্য কোনো ভাষায় বলা যায় না, এটার অর্থ কি? প্রত্যেকটার অর্থ আছে অন্য কোনো। কারণ আমরা বলি, এই দেখুন আমরা ভক্তির ক্ষেত্রে বলছি না, তিনি তোমার মাতা, তিনি তোমার বন্ধু, তিনি তোমার সখা, এরকম বলি কিনা? এই যেমন আমাদের পঞ্চভাবের কথা আছে, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এরকম আছে তো। তো তাকে আমরা মাতা, ভ্রাতা, প্রিয় বন্ধু বলে আমরা করি কিনা? তো তো তখন বলছেন যে যখনই আপনি বলেন, দেখুন জিনিসটা কঠিন নয়, এটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছি কিনা। বলছেন কি, ভগবানকে আমরা পিতা, মাতা, ভ্রাতা বা প্রিয় বন্ধু বলি। প্রিয় বন্ধু বললে বিষয় করতে, ওই যে অবজেক্টিভ, দেখুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যদি আমরা তাকে পিতা বা বন্ধু, কারণ কি, আমাদের পিতা মাতার আইডিয়া আছে কি না? আমি জানি মাতা আমার থেকে আলাদা, পিতা আমার থেকে আলাদা, বন্ধু আমার থেকে আলাদা, এইগুলো আছে কি না? বন্ধু, ভ্রাতা আলাদা, সখা আলাদা। তার মানে সখাকে আমি বিষয় করছি কিনা, ওই দেখুন ওই স্বামীজির ওই ডেফিনেশন কাজে লাগাচ্ছি আমরা। তাহলে এই যখন পিতাকে ভগবান, পিতা, মাতা, বন্ধু, সখা, এইগুলো বলি, তার মানে বিষয়ীকরণ করছি কিনা? দেখুন, সেটাকে বলে অবজেক্টিফিকেশন। কারণ পিতার আমার একটা নলেজ আছে, মাতার আমার একটা জ্ঞান আছে, বন্ধুর আমার একটা জ্ঞান আছে, সখার আমার একটা জ্ঞান আছে। এইটা স্বামীজি বলছেন। ভগবানকে পিতা, মাতা, ভ্রাতা বা প্রিয় বন্ধু বললে তাকে বিষয়ীভূত করতে হয়, বুঝতে পেরেছেন তো? অবজেক্টিফিকেশন হয়ে গেল। তাকে বাইরে এনে দেখতে হয়, মানে পিতাকে যখন বাইরে এনে দেখি, ভগবান হলেন পিতা। ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি আমার, তুমি প্রভু, আমি দাস, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আর বন্ধু। তাকে বিষয়ভূত করছে, বুঝতে পারছেন তো? বিষয়ভূত করতে হয়। তা তো কখন, কিন্তু ভগবান তো বিষয় হবেন না। কেন? তাহলে তো আপনি তাকে, ভগবানকে অবজেক্ট করে ফেললেন। তিনি যদি পিতা হন, তাহলে আপনি অবজেক্ট করলেন, বিষয়ীকরণ করলেন। আর বিষয়ীকরণ করা মানে কি? আবার মনে করুন, মানে তাকে সীমিত করে দিলেন। ভগবানকে সীমিত, লিমিটেড হলে, লিমিটেড কি করে হবে? তাহলে অসীম সীমিত হয়ে যাচ্ছে, ইনফাইনাইট ফাইনাইট হয়ে যাচ্ছে, পূর্ণ অপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে বলছে তাকে তুমি বিষয় করতে পারবে না। তার মানে কি, এটার দ্বারা স্বামীজি কি বলতে চাইছেন দেখুন, প্রত্যেকটা ব্যাখ্যা দরকার। তার মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা ভগবানকে বলা যায় না। তাহলে কোন ল্যাঙ্গুয়েজে বলা যাবে? বলছে আমি সেই, এছাড়া দ্বিতীয় কিছু নাই, দ্বিতীয় কিছু নাই। তাহলে বলছেন কি, হি ইজ দ্য ইটারনাল সাবজেক্ট, ওই পেজে বলেছেন দেখুন, ওর পরে আছে। তাহলে সেই ব্রহ্ম বস্তু ভগবান কি, হি ইজ দ্য ইটারনাল সাবজেক্ট অফ এভরিথিং। ইটারনাল সাবজেক্ট বুঝতে পারছেন? নিত্য বিষয়ী। নিত্য বিষয়ী কথাটার অর্থ কি? আবার বলছি, যারা ভালো ধরতে পারছেন না, আমি হলাম বিষয়ী, সাবজেক্ট, আপনারা হলেন অবজেক্ট। আপনি হলেন সাবজেক্ট, সামনের টেবিলটা হলো অবজেক্ট। আপনি হলেন বিষয়ী, মানে সাবজেক্ট, আর টেবিল, চেয়ার, স্ক্রিন হলো অবজেক্ট। এখন ভগবান কি? ভগবান হলেন নিত্য বিষয়ী, তিনি হলেন ইটারনাল সাবজেক্ট। সে কখনো অবজেক্ট হবে না, হবে না, হবে না। সেটা বলছেন, হি ইজ দ্য ইটারনাল সাবজেক্ট অফ এভরিথিং, সকল বিষয়ের অনন্ত বিষয়ী। হি ইজ দ্য ইটারনাল সাবজেক্ট অফ অল অবজেক্টস। মানে ঈশ্বর বলছেন তেমনি, ঈশ্বর যেমন, আমি এই চেয়ারটাকে দেখছি, টেবিলটাকে দেখছি, তার দ্বারা তার দ্রষ্টা, আমি তার দ্রষ্টা। আমি সবের দ্রষ্টা, মানে আমি বিষয়ী, আমি সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। ভগবানের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করলে হবে কি, ঈশ্বর আমাদের আত্মার নিত্য দ্রষ্টা, নিত্য জ্ঞাতা, সেটাকে বলে নিত্য বিষয়ী। নিত্য বিষয়, ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি এখন ক্লাস করছেন, মানে আপনি নিত্য বিষয়, মানে সবগুলো হলো বিষয়, অবজেক্ট।
অবজেক্টিফিকেশন। আপনি হলেন নিত্য বিষয়ী, প্রথমে আপনি আছেন এক, ঠাকুর বলছেন এক, এ হলো নিত্য বিষয়ী, বাকিগুলো কি অবজেক্ট। আপনি হলেন নিত্য বিষয়ী, ইটারনাল সাবজেক্ট, নিত্য জ্ঞাতা। আপনি কখনো জ্ঞেয় হবেন না, আমি কখনো জ্ঞেয় হতে পারি না। এটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে এইরকম বুঝতে হবে। আমি কখনো আমার ক্ষেত্রে, কারণ জ্ঞেয় হতে হলে আপনাকে টেনে হেসড়ে বাইরে বার করতে হবে। আপনি টেনে হেসড়ে বাইরে বার করতে পারেন কি? স্মৃতিকে বার করতে পারেন। আর নিজের স্বরূপকে আপনি বাইরে টেনে বার করতে পারেন না, টেনে বার করতে পারেন। এইটাই স্বামীজি পরে বাংলাতে পরের সেন্টেন্সে বলছেন, দেখুন কি বলছেন। কিরূপে তুমি তাকে, তোমার যিনি আত্মার আত্মা, অন্তরাত্মাকে সকল বস্তুর প্রকৃত সত্তাকে, মানে তিনি কিরূপে তুমি তাকে, তাকে মানে দিয়ে ড্যাশ দিয়েছে, তাকে, তাকে মানে তোমার আত্মার অন্তরাত্মাকে, আর যিনি কিনা সকল বস্তুর প্রকৃত সত্তাকে বিষয়ীভূত করবে, বাইরে এনে দেখবে। মানে তোমার অন্তরের অন্তরাত্মাকে বাইরে এনে কিরূপে দেখবে, সেই হলো সজয় সোনা ঐতদ আত্মা, সবকিছুর আত্মা, অন্তরাত্মা তুমি। সেই কাজেই সেই তোমার অন্তরাত্মাকে তুমি এনে বাইরে এনে বিষয় করতে পারবেন। আপনি বলছেন না না আমি পারবো, চেষ্টা করুন। আপনি বাইরে বার করতে, কি বাইরে বার করতে পারেন? আপনি বড়জোর ইন্দ্রিয়কে বাইরে বার করতে পারেন, প্রাণকে বাইরে বার করতে পারেন, মনকে বাইরে বার করতে পারেন, মনের চিন্তাকে বাইরে বার, বুদ্ধিকে বাইরে বার করতে পারেন, আপনার আনন্দ হচ্ছে সেটাকে বাইরে বার করতে পারেন। কিন্তু ওই আনন্দ উপভোগ করার জন্য একজন পিছনে আছে কিনা? বুদ্ধিকে দেখার জন্য পিছনে একজন আছে কিনা? মনকে দেখার জন্য একজন, বলছে না ওই তাকেও টেনে বার করবে, বলছে তাহলে তাকে দেখার জন্য পিছনে আর একজন থাকবে। বুঝতে পারছেন তো? ওই পিছনে যেতে 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 বলে যে থাকবে সেই হলো এক, তাকে কখনো আপনি বাইরে বার করতে পারবেন না। এইটা স্বামীজি বলছে। বাইরে বার করা মানে বিষয় হিসাবে বাইরে বার করা, বলছে সে কখনো হবে না। এইটাই স্বামীজি পুনরায় আবার বোঝাচ্ছে। জিনিসটা একটু বলে আমরা তো সূক্ষ্ম জিনিস চিন্তা করি না, সেই জন্য বারবার স্বামীজি বোঝাচ্ছে। স্বামীজি পুনরায় বলছেন ঈশ্বর সেই জন্য জ্ঞেয় নয়, জ্ঞেয় মানে অবজেক্টিফিকেশন। আবার বলি তাহলে অজ্ঞেয়, বলি না 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 না, তিনি অজ্ঞেয় নন। কারণ কি? বলে সে তো তোমার স্বরূপ, আপনি নিজেকে ভালো করেই জানেন আমি আছি। আপনি একটা বাচ্চাকে জিজ্ঞেস করুন তুই নাই, বলি না না মা আমি আছি তো। তার মানে প্রত্যেকে আশা, আমরা আছি, এই জ্ঞানটা তো আছে তো। নিজের কাছে নিজের জন্য তো জ্ঞাত, কিন্তু সাধারণ অর্থে যেভাবে জ্ঞাত সেটা নয়। এইটা স্বামীজি বোঝাচ্ছেন। স্বামীজি পুনরায় আমাদের বোঝাচ্ছেন, দেখুন ওই পরে বাংলা বই আছে, ঈশ্বর জ্ঞেয় নন আবার অজ্ঞেয় নন। তিনি জ্ঞেয় আর অজ্ঞেয় অপেক্ষা অনন্ত গুণে মহিয়ান। কেন? তিনি আমাদের সঙ্গে অভিন্ন। যে যার সঙ্গে আমি অভিন্ন সে কখনো অজ্ঞেয় থাকতে পারে? থাকতে পারে না। তা নিয়ে বলবেন আমি তাকে জানি, বলে জানা অর্থ তুমি যদি ওই সাধারণ বলো তাহলে তোমার ভুল হবে। কারণ ওইগুলো ব্যাখ্যা করেন জানা মানে অবজেক্টিফিকেশন, আমি বস্তু হিসেবে জানি লিমিটেড, বলছে ওই হিসাবে জানি না। সেই জন্য বলছে তিনি জ্ঞেয় নন আবার অজ্ঞেয় নন, কিন্তু সাধারণ অর্থে যেটা জ্ঞেয়, সাধারণ অর্থে যেটা অজ্ঞেয়, তার থেকে হাজার গুণ শ্রেষ্ঠ জিনিস। বুঝতে পারছেন তো? এই তত্ত্বটা এটা বোঝাচ্ছে ভালো করে, এইটা স্বামীজি বোঝাচ্ছে। তো তাহলে তিনি আমাদের সঙ্গে অভিন্ন, সেই যে ভগবান ঈশ্বর ব্রহ্মবস্তু, তিনি আমাদের সঙ্গে অভিন্ন। আর যা আমার সঙ্গে এক, আমার প্রকৃত সত্তা, তা কখনো আমার জ্ঞেয় বা অজ্ঞেয় হতে পারে না। বুঝতে পারছেন তো? সেটা জ্ঞেয় হতে পারে না অবজেক্টের মতো, আবার অজ্ঞেয় হতে পারে না, কারণ সে তো আমার স্বরূপ, আমি নিজের কাছে নিজে জানি। যেমন বলছেন তোমরা, তোমার আত্মা আমার আত্মা জ্ঞেয় নয় অজ্ঞেয়। আমার আত্মা আমার কাছে জ্ঞেয় অবজেক্ট নয়, আবার অজ্ঞেয় নয়। আপনার আত্মা আপনার কাছে জ্ঞেয় নয়, অজ্ঞেয় নয়। সেইটা বলছেন যে তাহলে তুমি তোমার আত্মাকে জানতে পারো না। নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে কি? আমি আমার আত্মাকে, প্রকৃত সত্তাকে জানতে পারি না। কেন? বলছে তুমি আত্মাকে নাড়তে পারো না বা তাকে বিষয় করে দৃষ্টিগোচর করতে পারো না। কারণ
তুমি সেই, তুমি নিজেকে আত্মা থেকে পৃথক করতে পারো না। এই লাস্টেরটাই একটু এক কথা অনেকবার, আত্মা থেকে পৃথক করতে পারো। কারণ আপনাকে যদি জানতে হয় তাহলে আত্মা থেকে পৃথক করে বাইরে করে আপনাকে জানতে হবে। সেই জন্য বলছে তুমি আত্মা, তোমার প্রকৃতি স্বরূপ তুমি আত্মা, তুমি নিজেকে আত্মা থেকে পৃথক করতে পারো। এইটু বুঝেছেন কি? কনফিউশন থাকলে হাত তুলুন, জিজ্ঞেস করুন। এখন প্রশ্ন আসে, আবার আত্মাকে আবার বলছেন অজ্ঞেয় বলতে পারো না। আগেরটাই বলছিলেন যে তাকে আত্মাকে নাড়তে পারো না, টেনে হিসড়ে বাইরে বার করতে পারো না, তুমি বিষয় করতে পারো না, দৃষ্টিগোচর করতে পারো না, সেই জন্য সে জ্ঞেয় হবেন না। তাহলে অজ্ঞেয়, এটা বোঝা। আবার আত্মাকে অজ্ঞেয় বলতে পারো না, তাহলে আত্মা কি সরাতে পারো না বলে অজ্ঞেয় হবে? বলছে না, অজ্ঞেয় বলতে পারো না, কারণ অজ্ঞেয় বলতে গেলেও, দেখুন আর একটা সূক্ষ্ম জিনিস বোঝাচ্ছেন স্বামীজি। একটা জিনিস অজ্ঞেয় বলতে গেলেও আগে আত্মাকে বিষয় করতে হবে, কিন্তু তা করা যায় না। এই আবার অজ্ঞেয় কারণ। আপনি এখন মঙ্গল গ্রহে কি আছে জানেন? জানেন না। কোন গ্রহে, গ্রহে অনেক কোথায় স্বর্গ নরক ইন্দ্র কোথায় আছে আপনারা জানেন না, এগুলো কি আমাদের ক্ষেত্রে অজ্ঞেয়। অজ্ঞেয় মানে এটা কি? অজ্ঞেয় মানে বাইরে একটা জিনিস আছে, অবজেক্ট, আমি সেটা জানি না। বুঝতে পারছেন তো? এখন ব্যাপারটা খুব শান্ত মাথায় চিন্তা করুন, কঠিন কিছু নয়। এখন আমি যখন অজ্ঞেয় বলছি, অজ্ঞেয় বলা মানে আমি এখন, আপনি চোখ দিয়ে ক্লাসের জিনিস দেখছেন, বাড়ির জিনিস দেখছেন, রাস্তা পথঘাট অনেক জিনিস আপনি দেখেছেন, এগুলো আমার জ্ঞেয়। কিন্তু আপনি ধরুন আমরা আমরা মঙ্গল গ্রহে যাইনি, আমরা চাঁদের কোন জায়গায় কি আছে জানি না, কত জিনিস আছে আমরা জানি, সেগুলো আমাদের ক্ষেত্রে অজ্ঞেয় কি না? অজ্ঞেয় মানে এটা কি? একটা অবজেক্ট আছে, কিন্তু আমি জানি না, আমার ইন্দ্রিয়ের দ্বারা ধরা পড়ছে না, মনের দ্বারা ধরা পড়ছে না, সেটাকে বলছি অজ্ঞেয়। এখন আত্মাকে যদি আপনি এই এই জিনিসটা অ্যাপ্লাই করুন আত্মার ক্ষেত্রে, আত্মাকে যদি অজ্ঞেয় বলেন, তাহলে কি করতে হবে? অজ্ঞেয় বলে ওই রকম মঙ্গল গ্রহের মতো একটা আলাদা বস্তু কোথাও থাকতে হবে, যেটা আমার ইন্দ্রিয়ের দ্বারা জানা যাচ্ছে না। আত্মা কি সেই রকম বস্তু? বলে না না, সেরকম বস্তু নয়, ও তো আমার এইখানে বসে আছে। সেই জন্য আত্মাকে আপনি অজ্ঞেয় বলতে পারেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? সেই জন্য বলছে সে তো অজ্ঞেয় নয়, সে তো নিত্য জ্ঞাতা। আপনি, আমি, বলছে তিনি থাকার জন্যই আপনার এখন জ্ঞানযোগ ক্লাস আপনি বোঝার চেষ্টা করছেন, তিনি থাকার জন্যই আপনি অন্য বস্তুগুলো জানার বোঝার চেষ্টা করেন, তার মানে সে হলো নিত্য জ্ঞাতা, কাজেই সে অজ্ঞেয় নয়। এই দেখো এইটাই বলছে এখানে। বলছে আবার আত্মাকে অজ্ঞেয় বলতে পারো না, কারণ অজ্ঞেয় বলতে গেলেও, অজ্ঞেয় বলতে গেলে কি করতে হবে? আগে আত্মাকে বিষয় করতে হবে। যেমন মঙ্গল গ্রহ একটা বিষয়, বলছে আত্মাকে ওইরকম বিষয় করতে হবে যে কিনা আমাকে আলাদা আছে। আত্মাকে বিষয় করতে হবে, কিন্তু তা তো করা যায় না। আমি কখনোই এরকম মঙ্গল গ্রহের মতো আত্মাকে বাইরে একটা টেনে দূরে রাখতে পারবো না। আর তুমি বা আমি নিজে যেমন, তুমি যেমন তোমার নিকট পরিচিত জ্ঞাত, আর কোন বস্তু তদপেক্ষা তোমার নিকট অধিক জ্ঞাত। আপনি বসে আছেন জ্ঞানযোগ ক্লাসে, আপনি আপনার কাছে জ্ঞাত কিনা? আর জরুর এইটা বলছেন, দেখো বলছে তুমি অজ্ঞেয় কি করে বলবে? তুমি দিয়ে বলুন, আর নিজের ক্ষেত্রে আমি দিয়ে অ্যাপ্লাই করুন। তাহলে আমি দিয়ে যদি বলি তাহলে, আর আমি নিজে যেমন আমার নিকট পরিচিত, আমার নিকট জ্ঞাত, আর কোন বস্তু তদপেক্ষা আমার নিকট কি অধিক জ্ঞাত? মোটেও না। এইটা এই আর একটা সূক্ষ্ম জিনিস, আমি আমার কাছে তো জ্ঞাত তো, ও আমি আছি তো, আমি তো আছি, আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা। কাজেই আমি আমার কাছে যতটা জ্ঞাত, অন্য কোনো বস্তু জ্ঞাত নয়। আপনি আপনার দেখুন চোখটাকে দেখতে পাচ্ছেন না, নাককে দেখতে পাচ্ছেন না, আপনার ব্রেইনে আছে কিছু দেখতে পাচ্ছেন না, তারপরে বাইরের সবগুলো যত কিছু জিনিস আছে বাইরের, আপনার আত্মীয় স্বজন জায়গা টায়গা তো সে অনেক দূরের বস্তু। বলছেন আমি আমার নিকট সব থেকে পরিচিত, সব থেকে জ্ঞাত, আর কোন বস্তু তদপেক্ষা আমার নিকট অধিক জ্ঞাত। প্রকৃতপক্ষে তাহলে কি, এই দেখুন পরের সেন্টেন্সটা,
এই আত্মাই হলো জ্ঞানের সেন্টার অফ সেন্টার। এইটাকে স্বামী ঠাকুর এক দিয়ে বুঝিয়েছে। বুঝতে পেরেছেন তো? প্রকৃতপক্ষে ইম্পর্টেন্ট, এটা ইংরেজিতে আছে, হি ইজ দ্য সেন্টার অফ অল নলেজ, এইটা স্বামীজি বলেছেন। দিস সেন্টার অফ অল নলেজ ইন এক, বলছেন নাইদার ইট ইজ আননোয়েবল ফর হোয়াট ইজ বেটার নোন দ্যান ইয়োরসেলফ, ইট ইজ রিয়েলি দি সেন্টার অফ আওয়ার নলেজ। কোনটা? এই আত্মবস্তু। ইট ইজ দ্য সেন্টার অফ আওয়ার নলেজ। আমরা এখন জ্ঞানযোগ ক্লাস বই পড়ছি, লিখছি, শুনছি, বলছে হি ইজ দ্য সেন্টার। দেখুন, স্বামী ব্রহ্ম আর জগৎ আলোচনা করছেন স্বামীজি, সেই ব্রহ্ম কোথায় দাঁড়িয়েছে? দূরে আকাশে নয়, চন্দ্রতে নয়, স্বর্গে নয়, মর্তে নয়, পাতালে নয়, সেই ভগবান সন্নিহিতম গুহাচারম নাম, বলছে নিয়ার এট হ্যান্ড, সে তো কাছের, মানে আমি সেই। তাহলে সেই যে ব্রহ্ম বস্তু, সেই যে ঈশ্বর, সেটা কি বলে? হি ইজ দ্য সেন্টার অফ অল নলেজ। দেখুন, আপনি ক্লাস শেষ হলে বাড়ি যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, বলছে ইউ আর দ্য সেন্টার অফ অল নলেজ। আপনি বাসে উঠছেন, ইউ আর দ্য সেন্টার অফ অল নলেজ। আপনি গাড়িতে উঠছেন, ইউ আর দ্য সেন্টার অফ অল নলেজ। আপনি গিয়ে রাতে খাচ্ছেন, বলি ইউ আর দ্য সেন্টার, মানে কি? ভগবান ইউ আর দ্য সেন্টার, মানে আপনার যাওয়া আসা, খাওয়া, কথা বলা, দেখা, শোনা, ক্লাস করা, ভালো দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা, যন্ত্রণা, এই যত কিছুর জ্ঞান আছে, বলছে হি ইজ দ্য সেন্টার অফ অল নলেজ। মানে ভগবান আর দূরের বস্তু নয়, বলছে তুমি তার সঙ্গে এক, কিন্তু আমরা সেটা জানি না, সেই রকম ভাবে জানি। আচ্ছা আচ্ছা, যা। তো বলছেন, তাহলে এইটার কথাই বলছেন এখানটায়, ইজ, বলছেন আমাদের, হ্যাঁ, ওইটার কথাই বলছিলেন যে ইউ ক্যানট, হ্যাঁ, ওই জিনিসগুলো যেটা আলোচনা হয়ে গেল। হুম, যে ইউ ক্যানট নো ইউর ওন সেলফ, ইউ ক্যানট মুভ ইট আউট অ্যান্ড মেক ইট অ্যান অবজেক্ট টু লুক অ্যাট, বিকজ ইউ আর দ্যাট অ্যান্ড ক্যানট সেপারেট ইউর সেলফ ফ্রম ইট। আর তারপর বললেন নাইদার ইট ইজ আননোয়েবল ফর হোয়াট ইজ, সে আবার অজ্ঞাত নয়, অজ্ঞেয় নয়, কারণ হোয়াট ইজ বেটার নোন দ্যান ইয়োরসেলফ, আমি আমার কাছে জ্ঞাত, পরিচিত। ইট ইজ রিয়েলি দ্য সেন্টার অফ আওয়ার নলেজ ইন এক্স্যাক্টলি দি সেম সেন্স গড ইজ নাইদার আননোয়েবল। ওখানে আত্মা দিয়ে বলেছেন, এখন গড দিয়ে বলছেন, বলছে ইন এক্স্যাক্টলি দি সেম সেন্স গড ইজ নাইদার, বলছে আননোয়েবল, সে অজ্ঞেয় নয়, অজ্ঞাতও নয়, নর নোন, জ্ঞাতও নয়, বাট ইনফাইনাইটলি হায়ার দ্যান বোথ। কেন? ফর হি ইজ আওয়ার রিয়াল। এই এই বললেন। এরপরে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 143। পেজ নাম্বার 143। তো 143, হুম, সেকেন্ড প্যারাগ্রাফ, 143 সেকেন্ড প্যারাগ্রাফ। তাহলে কি আলোচনা বলছেন? তাহলে আমরা কি কি দেখলাম? ফার্স্ট সেকেন্ড প্যারাগ্রাফে, ফার্স্ট উই সি, দেন দি কোশ্চেন। তাহলে ওই যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, কি প্রশ্ন? হোয়াট কজ দ্য অ্যাবসলিউট, হোয়াট কজড দ্য অ্যাবসলিউট ইজ এ কন্ট্রাডিকশন ইন টার্মস। কি হোয়াট কজড মানে? ওই বাংলাতে আছে দেখুন, 88 পৃষ্ঠাতে। অতএব প্রথমত আমরা দেখছি, মানে এই আলোচনার পরে স্বামীজি বলছেন পূর্ণ সত্তা থেকে কিরূপে জগৎ হলো, এই প্রশ্ন স্ববিরোধী, স্ববিরোধী। কারণ যেই বলছেন পূর্ণ সত্তা, যেই বলছেন অনন্ত, সে কিন্তু সেখানে প্রশ্ন নেই। প্রশ্ন আসে কখন? শান্ততে। প্রশ্ন আসে লিমিটেশন, বুঝতে পারছেন তো? হ্যাঁ, জানাতে। প্রশ্ন কখন আসেন, এটা কেন হলো, ওই দেখুন, ওইভাবে বুঝতে হবে। আমি মহারাজ কি মানে আপনি জানতে চাইছেন, জানা মানে অবজেক্টিফিকেশন। আর সে হলো ইটারনাল সাবজেক্ট, সে তো, তাকে তো ওইভাবে প্রশ্ন করা যায় না। প্রশ্ন করা মানেই হলো, প্রশ্ন করা মানেই হলো কি?
অবজেক্টিফিকেশন আপনি জানতে চাইছেন, বুঝতে চাইছেন, সেটা টাইম স্পেস কজেশনের মধ্যে। তো স্বামীজি এইটা বলছেন। তাহলে আমরা প্রথমত আমরা দেখছি, ফার্স্ট উই সি দেন দি কোয়েশ্চেন, হোয়াট কজ দ্য অ্যাবসলিউট ইজ কন্ট্রাডিকশন ইন টার্মস, এই প্রশ্ন স্ববিরোধী। আর একটা কি, দ্বিতীয়ত, সেকেন্ডলি উই ফাইন্ড দ্যাট দি আইডিয়া, এখন ভগবানের অদ্বৈত বেদান্তে আমাদের অদ্বৈত বেদান্তে ভগবান মানে কি, we find that the idea of God in Advaita is oneness. Oneness, and therefore we cannot objectify him, for we are always living and moving in him, whether we know it or not. বলছেন দ্বিতীয়ত, সেকেন্ডলি, আমরা দেখতে পাই অদ্বৈতবাদে ঈশ্বরের ধারণা কিরকম, এই একত্ব, ওয়াননেস, বলছে একটাই আছে। সুতরাং একই যদি থাকে তাহলে বিষয়ভূত করতে পারি না, কারণ জ্ঞাত সারেই হোক আর অজ্ঞাত সারেই হোক আমরা সর্বদা তাতেই রয়েছি, তাতেই জীবিত, তাতে থেকেই কার্যকলাপ করছি, সবই সর্বদা তারই মধ্য দিয়ে করছি। দেখুন, তাহলে এখানে দুটো জিনিস স্বামীজি বলছেন। এক বলছেন এই পূর্ণ সত্তা থেকে কিরূপে জগৎ হলো, এটা প্রশ্নটা সবিরোধী, পূর্ণ সত্তা একটাই হবে, ওই সেইটা পরের লাগে। দ্বিতীয়ত কি বলছেন, দেখতে অদ্বৈত ঈশ্বরের ধারণা কি, বলছেন এক বস্তু আছে, ওয়াননেস, একত্ব। যদি একত্বই থাকে তাহলে আপনি তাকে বিষয়ভূত, বিষয়ভূত করতে হলে দুই এসে যাবে। ধরুন আপনি এই রুমটার মধ্যে আপনি একাই আছেন, তাহলে পুরো রুম জুড়ে, সমস্ত কিছু জুড়ে আপনি একা আছেন। আমি ছোট উদাহরণ দিচ্ছি। তখন তো আপনি কি করে দেখবেন, স্ক্রিন থাকবে না তো, একাই আছেন তো, তাহলে স্ক্রিনও নাই আর দেখার লোকও নাই, আপনি একাই আছেন। সেই রকম বলছে, তাহলে অবজেক্টিফাই করা যায় না। সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে যদি একজন থাকে, কে কাকে অবজেক্টিফাই করবে? অবজেক্টিফিকেশন আসে তার মানে দুজন, সেইটা স্বামী যেখানটা বলছে, বলছেন যে অদ্বৈত ঈশ্বরের ধারণা এই একত্ব, সুতরাং আমরা তাকে বিষয়ভূত করতে পারি না, অবজেক্টিফাই করতে পারি না, কারণ জ্ঞাত সারেই হোক অজ্ঞাত সারেই হোক আমরা সর্বদা তাতেই জীবিত, তাতে থেকেই কার্যকলাপ করছি, তার মধ্য দিয়ে করছি। এখন কিন্তু ওই যে আমাদের আবার কিন্তু আসে, মহারাজ সে তো বুঝলাম, কিন্তু আমরা তো এই বহু দেখছি, এই যে কিন্তু এসে যায়, এটা আলোচনা করছে, সেইটা এখন আলোচনা করছে, আমাদের কিন্তুটাকে এখন আলোচনা করছে। নাও দি কোশ্চেন ইজ, ওই প্যারাগ্রাফে আছে, 42nd প্যারাগ্রাফ। নাও দি কোশ্চেন ইজ, এই যে যার মাধ্যমে বলছে, স্বামীজি বলছেন এই দেশ কাল নিমিত্তটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট আর টাইম স্পেস কজেশন, এই দেশ কাল নিমিত্তটা কি, এই প্রশ্নটা হঠাৎ করে এলো কেন? ওই দেখবেন আগের কন্ট্রাস্টে বলছেন, ইংরেজিতেও আছে যে অদ্বৈত ভাবের যে মর্মটা কি, অদ্বৈত বেদান্তের মর্মটা হলো কি, অদ্বৈত বেদান্তের মর্ম তো এই একটি মনে বলছেন, আপনি বলেছিলেন ওই ছবিতে ওদিকে ব্রহ্ম, ওদিকে টাইম কজেশন, আর নিচে নিচে হচ্ছে জগৎ, ওই যে ছবিটা, তাহলে আপনি তো প্রথমে ব্রহ্ম বলেছিলেন, দেশকাল নিমিত্ত বলেছিলেন, আর জগৎ বলেছিলেন, যে ব্রহ্ম দর্শন দেশকাল নিমিত্তের মাধ্যমে এই জগৎ হয়েছে। এখন স্বামীজি এখানে ফিরে যাচ্ছে, বলছি এই দেশকাল নিমিত্তটা কি, দেখা যাক, এখন তো এতক্ষণ তো বোঝানো হলো, দেখা যাক দেশকাল নিমিত্তটা কি। এই প্রশ্নটা কেন করছেন? ওই আগের দ্বিতীয় যে ধারণাটা, কোনটা, অদ্বৈত বেদান্তের কি ধারণা, ওয়াননেস, ঈশ্বর এক, এক বস্তু আছে। বলছেন অদ্বৈত বেদান্তের মর্ম তো এই, মর্মটা কি অদ্বৈত বেদান্তের, অদ্বৈত বেদান্তের মর্মটা হলে একমাত্র বস্তু আছে। আপনি বলবেন না, এ ঠাকুর ঠাকুরই ভালো,
আরে ঠাকুর ঠাকুরই ভালো, তার কাছে প্রার্থনা করি, আমরা আছি আলাদা। আরে সেই ঠাকুরই বলছেন, মায়েরই বলছি আমি, এক ছাড়া দুই দেখছি না। বুঝুন, তাহলে সেই ঠাকুরই বলছেন এক ছাড়া দুই দেখছি না, মায়েরই বলছে। তাহলে ওই বলছে না, এটা সোনা এটা পিতল, বলছে এটা হলো অজ্ঞান। সব সোনা, সব সোনা মানেটা কি? এক বস্তু আছে, সব সোনা, এই টেবিল চেয়ার সব এক বস্তু আছে। এখন অদ্বৈতের মর্মটা কি? মর্ম একদম এসেন্সটা কি? একটি মাত্র বস্তু আছে, দুটি নাই। অথচ বলা হচ্ছে, ওই যে আমাদের প্রশ্ন, অথচ বলা হচ্ছে সেই অনন্ত ব্রহ্ম, সেই অনন্ত ব্রহ্ম কি দেশকাল নিমিত্তের আবরণের মধ্য দিয়ে নানা রূপে প্রকাশ পাচ্ছে। এটা বলেছিলেন কি না? সেই ব্রহ্ম বস্তু একটা মিডিয়ামের মধ্য থেকে, মিডিয়ামটা কি? মিডিয়ামটা হলো দেশকাল নিমিত্ত। সেই অনন্ত ব্রহ্ম দেশকাল নিমিত্তের আবরণের মধ্য দিয়ে নানা রূপে প্রকাশ পাচ্ছেন, প্রতিভাত হচ্ছেন। অথচ স্বামীজি বলছেন, ইয়েট we see that here is a proposition that the absolute is manifesting itself as many through the veil of time, space, causation. Therefore, it seems that there are two. ওই যে আমাদের প্রশ্ন, টু মানে বহুত্ব। ইট সিমস, যেহেতু আপনি বললেন যে কি, উই সি হিয়ার ইজ এ প্রপোজিশন, বলছে আমাদের এখন বোধ হচ্ছে দুটি বস্তু আছে, সেই অনন্ত ব্রহ্ম আর দেশ কাল নিমিত্তের সমষ্টি, যার নাম হলো মায়া। এই একটা শব্দ এখন যোগ করছেন, দেশ কাল নিমিত্তের সমষ্টি হলো মায়া। অতএব এখন বোধ হচ্ছে, yet we see that here is a proposition that absolute is manifesting itself as many through the veil of Maya, অর্থাৎ আমাদের বর্তমান বোধ বলছেন দুটি বস্তু আছে, সেই অনন্ত দুটি বস্তু কিরকম? অনন্ত ব্রহ্ম আর মায়া, অর্থাৎ দেশ কাল নিমিত্তের সমষ্টি। তাহলে আপাতত দুটি বস্তু আছে, এই যেন স্থির সিদ্ধান্ত বলে মনে হয়। Therefore, it seems that there are two, the absolute and Maya. Maya মানে the sum total of time, space, causation. দেখুন, এখন এত আলোচনার পরে এখন আসছে যে আমাদের মনে হচ্ছে এইটাই স্থির সিদ্ধান্ত। না, এই দুটোই আছে। হ্যাঁ, ভগবান আছে, এটা তো আমার বিশ্বাস আছে, কিন্তু আরো বহুত আছে। এটা স্থির সিদ্ধান্ত আমাদের মনে হয় কি না? এইটা বলছে, বলছে হ্যাঁ এইরকম মনে হয়। অথচ অদ্বৈত বেদান্ত বলছে ওয়াননেস, এক বস্তু আছে। অথচ আমাদের এখন স্থির সিদ্ধান্ত কি এরকম বলে মনে হয়? আমাদের ব্রহ্ম ভগবানও আছে, এটা তো বিশ্বাস। আর এই আরো এই টাইম স্পেস কজেশন মায়াও আছে, দেশকাল নিমিত্ত আছে। এখন বলছেন স্বামীজি, টু দিস, পেজ নাম্বার 144 ইংরেজি বইয়ের, টু দিস, এই যে এখন আলোচনা করলেন স্বামীজি, যে আমাদের স্থির সিদ্ধান্ত মনে হচ্ছে যে কি স্থির সিদ্ধান্ত? দুটি বস্তু আছে, কি? এটাই যেন স্থির সিদ্ধান্ত বলে মনে হয়, যে ব্রহ্ম অনন্ত ব্রহ্ম আর মায়া। মায়াটা কি? দেশকাল নিমিত্তের সমষ্টি মায়া, এই দুটি জিনিস আছে। তাহলে ব্রহ্মও আছে, মায়াও আছে, ঈশ্বরও আছে, মায়াও আছে, বা জগৎ আছে, দেশকাল নিমিত্ত আছে। এইটা আমাদের স্থির সিদ্ধান্ত মনে হচ্ছে। এটা তো আমরা মনে করছি তো। বলছি এতে অদ্বৈতবাদীরা মানে ঋষিরা কি উত্তর দেবেন? এই যে আমাদের কন্ট্রাডিকশন, এই যে আমাদের অনুভব, টু দিস দি অদ্বৈতিস্ট রিপ্লাইজ, যে অদ্বৈত বেদান্তে যিনি এটা উপলব্ধি করেছেন তিনি উত্তর দিচ্ছেন, রিপ্লাইজ দ্যাট ইট ক্যানট বি কল্ড টু, টু হ্যাভ টু, টু হ্যাভ টু, টু মানে TWO, টু হ্যাভ টু, উই মাস্ট হ্যাভ টু অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, টু অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। তাহলে এই আমাদের যে বর্তমান অভিজ্ঞতা, কি অভিজ্ঞতা? যে ব্রহ্ম আছে আর মায়া দেশকাল নিমিত্ত আছে, যার মাধ্যমে তিনি বহুরূপী প্রতিভাত হচ্ছেন। অদ্বৈতবাদী, অদ্বৈতবাদী মানে
যে ঋষিদের যে একত্বের অনুভব, সেই ঋষিরা তাদের অনুভব বলছেন, তারা উত্তর দিচ্ছেন, উত্তরে বলেন বাস্তবিক একে দুই বলা যায় না। বলছে তোমরা যে এই বলছো যে না তোমাদের এই বহুত্বের উদাহরণ আছে, মানে দুইয়ের অনুভব আছে, দুই বলা যায় না। দুটি বস্তু যদি থাকতে হয়, থাকতে হলে উভয়কেই ব্রহ্মের মতো স্বতন্ত্র হওয়া আবশ্যক, যেন এদের উপর কোনো নিমিত্ত কার্য করতে না পারে। বলছে দুটি বস্তু আছে, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। ব্রহ্মও আছে, দেশকাল নিমিত্ত আছে, কারো সঙ্গে কারো কোনো যোগাযোগ নাই। বলছেন দুটি বস্তু যদি থাকতে হলে উভয়কে কি হতে হবে? ব্রহ্মের মতো স্বতন্ত্র হওয়া আবশ্যক, যেন এদের উপর কোনো নিমিত্ত কার্য করতে না পারে। টু দিস দি অদ্বৈতী, টু হ্যাভ টু, উই মাস্ট হ্যাভ টু অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। দুটি যখনই তুমি বলবে, দুটি আছে, তার মধ্যে বলছে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। আমরা বলছি আমি আছি আর আমার ভগবান আছে, আমি আছি আর আমার আত্মীয় আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। দেখো আপনাদের সব, আপনি আছেন, জগৎ আছে, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। বলছে যদি বলো তোমরা দুটি বস্তু আছে, তাহলে কি করতে হবে? অদ্বৈতবাদী বলবেন যে এটা আসলে দুই বলতে পারো না, কারণ দুটি বস্তু থাকলে দুটি এক্সিস্টেন্স থাকতে পারে। এখন স্বামীজি বুঝাবেন, কি বুঝাবেন? একটা নিয়ে ধরছেন। ওই যে তুমি একটা বলছো দ্বিতীয় আছে, কি সেটা? দেশ, কাল, নিমিত্ত বা মায়া। এইটার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে কিনা স্বামীজি এইটা চুলচেরা বিশ্লেষণ করে দেখাচ্ছেন, এটার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই। বলবো ওই একটাই। এইটা অদ্বৈতবাদী উত্তর দিচ্ছেন, এইটা এখন বোঝাবেন স্বামীজি, অনেকক্ষণ ধরে বোঝাবেন। কি বোঝাবেন? ওই যে প্রপোজিশন, কোন প্রপোজিশন? দ্যাট there is absolute is manifesting itself as many through the veil of maya, through the veil of maya মানে through the veil of time space causation। তাহলে আমরা ধরেই নিচ্ছি ব্রহ্ম আছে আর এই দেশকাল নিমিত্ত আছে, যাকে মায়া বলছে। তাহলে ব্রহ্ম আছে, মায়া, তাহলে আমাদের দুটোর অভিজ্ঞতা আছে। অদ্বৈতবাদী উত্তর দিচ্ছেন, বলে এটাকে দুই বলতে পারো না। দুই বলতে গেলে দুই আলাদা থাকতে হবে, এর সঙ্গে এর উপর কোনো কার্যকারণ কাজ করবে না। বলে আমি এখন প্রমাণ করব যে তোমরা যাকে ওই দেশকাল নিমিত্ত বলছো, ওইটার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই, স্বতন্ত্র কোনো তার অবস্থিতি নাই, 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 কিছু নাই। এইটা এখন ব্যাখ্যা করেন স্বামী। এখন এক একটা ধরছে, টাইম ধরছেন, স্পেস ধরছেন, পজিশন করে করে স্বামীজি দেখাবেন এইগুলোর কোনো, দেখুন সূক্ষ্ম তত্ত্ব। অনেক সময় এগুলো পড়তে পড়তে মাথা ঝিমঝিম করে, প্রথমে একটু ঝিমঝিম করবে, কিন্তু এই জিনিসগুলো পরে কানেকশন দেখাবেন, কি স্বামীজি সুন্দর কানেকশন দেখাবেন। আমাদের জীবনের চেষ্টা আমরা কি করছি? লাস্টে আসবে, আমরা এই দেশকাল নিমিত্তের বাইরে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এই যার মাধ্যমে আমরা ব্রহ্মকে দেখছি, যে জালনাটা, বলছে তার বাইরে যাওয়ার চেষ্টা করছে। হোল লাইফ ইজ এ স্ট্রাগল টু গো বিয়ন্ড টাইম স্পেস কজেশন। এখন সেইটা স্বামীজি ব্যাখ্যা করবেন, কি দেশ কাল নিমিত্তের আলাদা অস্তিত্ব নাই। টাইম ইজ এন্টায়ারলি এ ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। টাইম ইজ এন্টায়ারলি এ ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। আমরা প্যারালালি বাংলা ইংলিশ দুটোই করছি, বুঝতে পেরেছেন তো? অরিজিনাল ইন ইংলিশ বলে আমি মাঝে মাঝে দুটোরই, যারা ইংরেজিতে অসুবিধা নেই, খুব সহজ ইংলিশ। টাইম ইজ, স্বামীজি বলছেন যে কি প্রমাণ করছেন এখন? টাইম ধরেছেন, স্পেস ধরবেন, কজেশন। এর টাইম দিয়ে কি বলবেন? নো স্বতন্ত্র অস্তিত্ব, এটা প্রমাণ করবেন। তাহলে টাইম ইজ এন্টায়ারলি, তাহলে দেখাবেন টাইম ইজ এন্টায়ারলি এ ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। ইট চেঞ্জেস, মানে টাইম চেঞ্জেস উইথ এভরি চেঞ্জ অফ আওয়ার মাইন্ড। সামটাইমস ইন ড্রিম one imagines that one has lived several years. At other times, several months were passed as 1 second. So time is entirely dependent on our state of mind.
বুঝতে পারছেন? এটা ব্যাখ্যা দরকার এগুলো। এই দেখুন দৈনন্দিন এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। স্বামীজি এটা ল্যাঙ্গুয়েজে পুট করছেন। বলছে আমরা সময় সময় বলছি, বলে দেখো তো ব্যাপারটা কি, ভালো করে দেখো ব্যাপারটা কি, সময় নিয়ে কাল নিয়ে চিন্তা করো। কাল হলো একটা, বলছে এর নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র অস্তিত্ব নাই। বলে কেন? কেন বলছেন? বলছে এটা তোমার মনের উপর ডিপেন্ড। আপনি যদি এখন বলছেন দেখবেন অনেক সময় মনোযোগ দিয়ে যখন শোনেন না, সে কোথা থেকে সময় চলে গেল, হ্যাঁ এতক্ষণ সময় চলে গেল। আপনি যখন স্বপ্ন দেখছেন, কত বছরের সেকেন্ডের মধ্যে আপনি ধরুন বসে আছেন, এই ক্লাসেই বসে আছেন, অনেকে তন্দ্রা আসে না, তন্দ্রার সময় আপনি চট করে আপনি হয়তো কয়েক জীবন অতিবাহিত করে ফেলেছেন সেকেন্ডের মধ্যে। তার মানে দেখুন টাইমটা আপনার, টাইম কিছু ডিপেন্ডেন্ট স্টেট অফ মাইন্ড। এইটাই স্বামীজি বলছেন। বলছে এ ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, ইট চেঞ্জেস উইথ এভরি চেঞ্জ অফ। কখনো কখনো মনে হয় আরে সময় আর যাচ্ছেই না, এত লম্বা সময় কেন। আর অনেক সময় যেই মনটা শান্ত কনসেন্ট্রেটেড হয়ে যায় না, চট করে কোথা থেকে যে সময়, আরে আমি তো জানতেই পারিনি। এইটা উদাহরণ দিচ্ছেন। সামটাইমস ইন ড্রিম ওয়ান ইমাজিনস দ্যাট ওয়ান হ্যাজ লিভ সেভারাল ইয়ার্স। কত বছর আমরা ড্রিমের মধ্যে, ওই মন, তার মানে মনের উপর ডিপেন্ড, মনের উপর ডিপেন্ডেন্ট। অন্য সময় বলছে সেভারাল মান্থস পাসড ইন ওয়ান সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যে। আপনি আরে বাবা, আপনি যখন পরীক্ষাতে লিখেছেন, পরীক্ষাতে একদম মনোযোগ সহকারে লিখছেন, হঠাৎ করে ঘড়ির দিকে আরে বাবা এত সময় চলে গেল, আরে কিচ্ছু জানতে পারিনি তো, কি ব্যাপার, হ্যাঁ। আপনি ঘুম থেকে উঠি, আরে আরে আমাকে জানালি উঠালি না কেন, এতক্ষণ সময় চলে গেল, এর মধ্যে কত ঝড় বৃষ্টি কোথায় বলে আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু জানতে পারলাম না। তার মানে সমস্তটা মনের উপর ডিপেন্ড করছে, আপনার সমস্তটাই। কিছু জিনিস ভাল লাগছে না, আর সময় আর কাটেই না, সময় তখন লম্বা মনে হচ্ছে, অন্য সময় সময় খুব ক্ষিপ্র গতিতে চলে যাচ্ছে। এইটা বলছেন। সেকেন্ডলি, এখন আরেকটা জিনিস বলছেন। সেকেন্ডলি, সেকেন্ডলি কি বলছেন? আরেকটা বলছেন যে দি আইডিয়া অফ টাইম ভ্যানিশেস অল টুগেদার সামটাইমস। দেখুন আমরা যখন জব ধ্যান করি, আমরা আসলে কি করতে চাইছি বলুন তো? এটা স্বামীজি বলে এগুলো খুব সূক্ষ্ম জিনিস। আমরা এই দেশকাল নিমিত্তের বাইরে যেতে চাই। এই টাইম মনটাকে কনসেন্ট্রেট করে ভগবানের কাছে প্রার্থনা করছি, করতে 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 যেই আপনার মনটা শান্ত হয়ে গেল না, সত্যি সত্যি যখন ধ্যান হয়, কোথা থেকে যে সময় চলে যাবে আপনি জানতেই পারবেন। জব করতে 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 করতে, অথচ যখন আর মন ভাল লাগছে না, সময় আপনি একটু পরেই উঠে পড়ছেন। কিন্তু যেই মন কনসেন্ট্রেটেড হবে না, কোথা থেকে সময় চলে যাবে আপনি বুঝতে পারবেন না। তার মানে একটা সময়তে আসবে টাইম ভেনিশ হয়ে যায়। কখন হয় সেটা? সমাধিতে। ঠাকুর সমাধিতে ছিলেন, কোথা থেকে বলছে 3 দিন কেটে গেল, 6 মাস কেটে গেল, তিনি তখন কোথায় টাইম? তার কাছে টাইমের কোনো এক্সিস্টেন্স নাই, সময়ের অস্তিত্ব নাই, কারণ মন লয় প্রাপ্ত হয়ে গেছে। তাহলে টাইম স্পেস কাজেশন, যেটাকে বলে মায়া, মায়া ইকুয়াল টু মাইন্ড। আমরা অনেক সময় দেখুন এইটাও একটা জিনিস, মায়াকে বলতে ও মায়া একটা কোথাও দূরে বসে আছে, বলছে না না মায়া দূরে কোথাও বসে নাই, তোমার মনটাই হলো মায়া, মনটাই হলো মায়া। বলছে ওর মধ্যেই দেশকাল নিমিত্ত, দেশকাল নিমিত্ত সব আছে। তাহলে কি? সেকেন্ডলি বলছেন দি আইডিয়া অফ টাইম ভ্যানিশেস অল টুগেদার। তাহলে কি বোঝা গেল? প্রথমত দেশকাল নিমিত্তে স্বতন্ত্র স্বতন্ত্র অস্তিত্ব আছে এটা বলা যেতে পারে না। আমাদের মনের প্রতিটা পরিবর্তনের সঙ্গে টাইম, কাল পরিবর্তিত হচ্ছে, অতএব এর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই, স্বতন্ত্র অস্তিত্ব নাই। কখনো কখনো বলছেন, 89 পৃষ্ঠাতে বাংলাতে আছে দেখুন, 89, কখনো কখনো 89 পৃষ্ঠায় দেখুন, হম, ওই দ্বিতীয় প্যারাগ্রাফে আছে, দ্বিতীয় প্যারাগ্রাফে এই জিনিসগুলো আছে। আমি কিন্তু স্বামীজির বইয়ের একদম লাইন বাই লাইন কোনো অংশই বাদ দিচ্ছি না, আপনারা পড়লে প্রতিটা অংশ, প্রত্যেকটা লাইন ধরে ধরে করছি, আমরা আলোচনা করছি। তো স্বামীজি বলছেন কখনো কখনো স্বপ্নে দেখা যায় যেন অনেক
বছর জীবন ধারণ করেছি, কখনো আবার বোধহয় মুহূর্তের মধ্যে কয়েক মাস অতীত। এগুলো কেন বলছেন? বলে মনের উপর ডিপেন্ড করে টাইম। অতএব কাল, টাইম মনের অবস্থার উপর সম্পূর্ণ নির্ভরশীল। আর দ্বিতীয় কি বললেন? কালের জ্ঞান কখনো কখনো একেবারে অন্তরিত হয়, আবার অন্য সময় আবার এসে যায়, অন্য সময় এসে যায়। ঠাকুর সমাধি থেকে নামছেন, তারপর বলছে কোথায় গেল শালারা, কোথায় গেল? বলছে ও আগুন জ্বালিয়ে চলে গেল। নরেন গান গাইছে ঠাকুর সমাধিতে, তারপর উঠে দেখে কোথাও কোথাও নাই। নরেন বাইরে গিয়ে হাজারার সঙ্গে গপ্প করছে। বলছে উনি সমাধিতে থাকুন না, আমার কি? উঠে উঠে দেখে কোথাও কোথাও নাই। তো বলছেন একেবারে অন্তরিত হয়, আবার টাইমের জ্ঞান আসছে, টাইমের জ্ঞান আসছে। বলছেন এগুলো বলার উদ্দেশ্য তো স্বামীজি প্রমাণ করতে চাইছেন, ওই যে বলছিলাম দুটি জিনিস আছে, এক ব্রহ্ম আছে আর দেশকাল নিমিত্ত আছে। বলছে অদ্বৈতবাদী উত্তর কি দিচ্ছে, আবার কানেকশন করে আমরা বোঝার চেষ্টা করছি। বলে তোমরা এটাকে দুটি বলতে পারো না। কেন? দুটি বলতে হলে দুটোর ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতে হবে। দুটি বলা মানে কি, ব্রহ্ম বস্তু আছে অ্যাবসলিউট, আর দেশকাল নিমিত্ত অ্যাবসলিউট, এর সঙ্গে কোনো কার্যকারণ কাজ করবে না। স্বামীজি এখন প্রমাণ করছেন যে এই দেশকাল নিমিত্ত ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই। এইটার যদি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স না থাকে, বলছে ওই একটাই আছে, এইটা দেখা হবে। সেই জন্য প্রমাণ করছেন প্রত্যেকটা ধরে ধরে। টাইম ধরলেন, ওর ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই, মনের উপর ডিপেন্ডেন্ট, একসময় টাইম ভেনিশও হয়ে যায়। এই তিনটে জিনিস বললেন। তো দ্বিতীয় এখন ধরছেন স্পেস। নেক্সট আসছে স্পেস মানে দেশ, পেজ নাম্বার 144। সো উইথ দ্য স্পেস উই ক্যানট নো। এখন বলছেন আচ্ছা ধরো এই আপনি বসে আছেন, একটা শুদ্ধ স্পেস, দেশ, তার কথা চিন্তা করুন। শুদ্ধ বলতে কি বোঝাচ্ছে? স্বামী ব্যাখ্যা করছে, সো উইথ দ্য স্পেস উই ক্যানট নো হোয়াট স্পেস ইজ। বলছে দেশটা যে কি, স্পেস ইজ কি আমরা জানতে পারি না। ইয়েট ইট ইজ দেয়ার, অথচ আছে। ইনডিফাইনেবল, বলে এটাকে সংজ্ঞা দেওয়া যায় না, ব্যাখ্যা করা যায় না, ইনডিফাইনেবল। অ্যান্ড ক্যানট এক্সিস্ট, অথচ এই দেশ, ইট ক্যানট এক্সিস্ট সেপারেট ফ্রম এনিথিং এলস, সো উইথ দ্য কজেশন। মানে দেশ সম্বন্ধেও এইরূপ। স্বামীজি এর পরে আবার দেশকাল নিয়ে বলবেন, এখানে একটু বলেছেন, পরবর্তীকালে আবার বোঝাবেন, আবার বোঝাবেন। বলছেন কি, উই ক্যানট নো হোয়াট স্পেস ইজ। বলছে অথচ স্পেস আছে, নেই এটাও বলতে পারি না, এটা ইনডিফাইনেবল ভাবে স্পেস আছে, অ্যান্ড ক্যানট এক্সিস্ট সেপারেট ফ্রম এনিথিং, কোনো জিনিস বাদ দিয়ে এটা থাকতে পারে না, বাদ দিয়ে থাকতে পারে না। বলছেন এই যে দেশ সম্বন্ধেও এইরূপ, আমরা দেশের স্বরূপ, দেশটা যে কি, স্পেসটা যে কি জানতে পারি না। দেশের লক্ষণ নির্দিষ্ট করা অসম্ভব। লক্ষণ মানে নির্দিষ্ট, ওইটা বলছি ইনডিফাইনেবল। আমরা যে কোনোটাকে ডিফাইন করি, এই টেবিলটাকে ডিফাইন করি, চেয়ারটাকে ডিফাইন করি, মাইকটাকে ডিফাইন করি, আপনার বইটাকে ডিফাইন করি, পেনটাকে ডিফাইন করি, ক্লাসটাকে ডিফাইন করি, যা কিছু আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি নির্দিষ্ট একটা বস্তু। বলছে নির্দিষ্ট করা, বলছে দেশের লক্ষণ, দেশের লক্ষণটাকে নির্দিষ্ট করা অসম্ভব। সেই অসম্ভব হলেও তার সেটা সেটা যে রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। আবার কি বলছেন, দেশ কোনো বস্তু ছাড়া আলাদা থাকতে পারে না। এইটা স্বামীজি একটু পরেই ব্যাখ্যা করবেন আবার, সেই জন্য এখন আমরা ব্যাখ্যা করছি না। এখন তিনটে জিনিস সংক্ষেপে বলেছেন। প্রথমে বলে টাইম বললেন, এখন অল্প করে দেশ বলেছেন, আর তারপরে কজেশনে চলে গেছেন। বলছেন নিমিত্ত বা কার্যকারণ, সো উইথ দ্য কজেশন, এইটু শুধু বলেছেন। এই দেশকাল বলছে নিমিত্ত বা কার্যকারণ সম্বন্ধেও এইরূপ। এখন স্বামীজি আবার দেশকাল নিমিত্তে ফিরে এসছেন। বলছে এইগুলোর মধ্যে বিশেষত্বটা কি, হোয়াট ইজ দ্য স্পেশালিটি? স্বামীজি বলছেন দেশকাল নিমিত্তের ভিতর এই বিশেষত্ব দেখতে পাই যে এরা অন্য বস্তু থেকে পৃথক ভাবে থাকতে পারে না। দেশ, কাল, নিমিত্ত, টাইম, স্পেস, কাজেশন, বলছে এটা অন্য বস্তু থেকে পৃথক থাকতে পারে না। এই দেশকাল নিমিত্তের যে পৃথক থাকতে পারে না বা অস্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট নয়, এই অস্বতন্ত্রতা স্বামীজি আবার বুঝাচ্ছেন, আবার দেশকাল নিমিত্তের মধ্যে ফিরে আসছেন।
বুঝতে পারছেন? সাধারণ লোক এটা তো চট করে বুঝতে পারে না, তো সেই জন্য আবার বোঝাচ্ছেন। বলছেন কি স্বামীজি, স্পেসের কথা আবার বলছেন। আগে প্রথমে টাইম দিয়ে শুরু করেছিলেন, তারপর দেশ বলেছেন, এখন স্পেসটা আগে শুরু করছে। এখন বলছি, আচ্ছা স্পেস তুমি চিন্তা করো তো, ট্রাই টু থিঙ্ক অফ স্পেস উইদাউট কালার। ওই যে শুদ্ধ দেশ, শুদ্ধ দেশ কথার অর্থ কি? শুদ্ধ দেশ কথার অর্থ হলো ট্রাই টু থিঙ্ক অফ স্পেস উইদাউট কালার, যার মধ্যে কোনো রং নাই, অর লিমিটস, যার কোনো সীমা নাই, অর এন ইন্টারেকশন উইথ দ্য থিংস অ্যারাউন্ড, যার চতুর্দিকে কোনো বস্তু নাই, জাস্ট অ্যাবস্ট্রাক্ট স্পেস, এটাকে বলে শুদ্ধ দেশ। বলছে এইটা তুমি চিন্তা করার চেষ্টা করো তো। বলছে ইউ ক্যানট, ইউ হ্যাভ টু থিঙ্ক। উল্টো দিক দিয়ে বোঝাচ্ছে। বলছে তোমাকে চিন্তা করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য স্পেস বিটুইন টু লিমিটস, দুটো লিমিটস অর থ্রি অবজেক্ট, মানে দুটো সীমার মধ্যে ভাবতে হবে স্পেস, বা তিনটে বস্তুর মধ্যে ভাবতে হবে। ইট হ্যাজ টু বি কানেক্টেড উইথ সাম অবজেক্ট টু হ্যাভ এনি এক্সিস্টেন্স। আমরা বাংলাটা পড়ি, তাহলে তারপরে আমরা ব্যাখ্যাতে যাব। 89 দেখুন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এক একটা জিনিস কনসেপ্ট ব্যাখ্যা করছেন। দেখুন, জ্ঞান যোগে স্বরূপ বোঝাতে গিয়ে এই জিনিসগুলো স্বামীজি ব্যাখ্যা করছেন, কারণ দেখাবে স্বরূপে টাইম স্পেস কজেশন নাই। 89 পৃষ্ঠাতে বলছেন, তোমরা শুদ্ধ, মানে অ্যাবস্ট্রাক্ট স্পেস, শুদ্ধ দেশের বিষয় ভাবতে চেষ্টা করো, যাতে কোনো কি নাই। শুদ্ধ দেশ বলতে বর্ণ নাই, কালার নাই, সীমা নাই, কোনো লিমিটেশন নাই, নো লিমিটস, বলছে লিমিটস, যার সীমা নাই, চারিদিকে কোনো বস্তুর সঙ্গে কোনো সংস্রব নাই। বলছে টেস্ট করে দেখুন, পারবেন না। পরের সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবেন। তোমরা দেশের বিষয়ে চিন্তা করতে হলে দুটি সীমার মধ্যে মধ্যস্থিত অথবা তিনটি বস্তুর মধ্যস্থিত অবস্থিত দেশের বিষয়ে চিন্তা করতে হয়। এই দেখুন, আমি উদাহরণ দিয়ে এখন বোঝাচ্ছি। আপনি আপনার সামনে টেবিলটা দেখতে পাচ্ছেন কিনা? সামনে যিনি বসে আছেন, আপনারা, আপনার থেকে টেবিল গেল, মহারাজ আমার থেকে টেবিলটা কিন্তু এই 3.5 ফিট হবে আপনার থেকে। ওই যে পিছনে লাস্টে যে বসে আছেন, লাস্টে যে দিদি বসে আছেন, তার থেকে মহারাজ ওটা, হ্যাঁ, এই 20 ফুট হবে। তার মানে আপনি যে চেয়ারে বসে আছেন আর টেবিল, বা আপনি যে চেয়ারে বসে আছেন বা স্ক্রিন, স্ক্রিনের মধ্যে দুটো বস্তু, আপনার চেয়ার আপনি একটা বস্তু, আর স্ক্রিন একটা বস্তু। তার মানে আপনি স্পেসের কথা কিভাবে চিন্তা করছেন? দুটো টিমের মধ্যে দিয়ে ব্যাখ্যা করছেন কিনা, এই জায়গাটা এত ফিট ব্যাখ্যা করছেন। দেখুন, তার মানে দেশের বিষয়ে চিন্তা করতে হলে দুটি সীমার মধ্যস্থিত, দুটি সীমার মধ্যস্থিত, তাই না? দুটি সীমার মধ্যস্থিত, বা তিনটে বস্তুর মধ্যস্থিত অবস্থিত দেশের বিষয়ে চিন্তা করতে হয়। তিনটে বস্তু, উপরে ছাদ, এদিকে স্ক্রিন, এদিকে আপনি, বলছে তিনটে বস্তুর মধ্যে আপনি ভাবছেন। 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল দিয়ে বোঝাচ্ছে। বলছে হয় দুটো সীমা বা তিনটে বস্তু, হয় দুটো সীমা বা তিনটে বস্তু দিয়ে আপনি দেশকে ব্যাখ্যা করছেন। আপনি চিন্তা করুন, যে দেশ এক্ষুনি চোখ বুঝে আপনি চিন্তা করতে থাকুন, দেশ না, আচ্ছা একদম শুদ্ধ দেশ, তাতে কোনো কালার নাই, তার কোনো লিমিট নাই, তার কোনো কোনো বস্তু নাই, পারবেন না। আপনি যেই যে শুদ্ধ দেশ চিন্তা করুন, আকাশ, ও আকাশ, ওদিকে আপনি দেখছেন চন্দ্র দেখছেন, বা ওদিকে তারা নক্ষত্র দেখছেন, তার মানে একটা বস্তু দেখছেন। মহারাজ মাঝখানে, হ্যাঁ, আমি আছি, আর মাঝখানে এতটা দেশ আছে, জায়গা আছে, এতটা জায়গা আছে, তার মানে দুটো সীমার মধ্যে ব্যাখ্যা করছে, তাই না? শুদ্ধ দেশ চিন্তাই করতে পারবেন না, এইটা স্বামীজি বোঝাচ্ছেন। বলছে চিন্তা করো তো শুদ্ধ দেশ, পারবে না। বলছে তুমি চিন্তাই করতে পারবে, উইদাউট এনি কালার, উইদাউট এনি লিমিটস, উইদাউট এনি অবজেক্টস। তাহলে দেশ মানেটা কি? শশী মহারাজের একটা সুন্দর বই আছে, স্বামীজি বলছে স্পেস ইজ গ্যাপ বিটুইন টু অবজেক্টস। এই লেকচার এটাই বলছে, স্পেস
দ্য গ্যাপ বিটুইন টু অবজেক্টস, গ্যাপ বিটুইন টু অবজেক্ট, দ্যাট, সেটাকে বলছি দেশ। আর কাল কাকে বলবো, পরে স্বামীজি এটা ওটাও আসবে। কাল টাইম কাকে বলবো, বলছে দুটো ইনসিডেন্টের মাধ্যমে যে গ্যাপটা, সেইটা হলো কাল। দুটো ইনসিডেন্ট মানে ক্লাসটা শুরু হয়েছে 6:20, বলছে দুটো, ওই ক্লাস শুরু আমরা মন্ত্র দিয়ে শুরু করলাম, মন্ত্র দিয়ে শুরু করা একটা ইনসিডেন্ট কিনা, আর এখন আমি এই সেন্টেন্সটা ব্যাখ্যা করছি, এটা একটা ইনসিডেন্ট। বলছে দুটো ইনসিডেন্টের মধ্যে গ্যাপটা হলো টাইম, ঘটনা, দুটো ইনসিডেন্টের মধ্যে, বুঝতে পারছেন তো জিনিসগুলো কঠিন, এই স্বামীজি ব্যাখ্যা করছেন। বলছি এছাড়া তুমি ব্যাখ্যাই করতে পারবে না, স্পেসও ব্যাখ্যা করতে পারবে না, সময় ব্যাখ্যা করতে পারবে না। এখন আমি স্পেসটা স্বামীজি বোঝাচ্ছেন, বলছেন যে তুমি দেশের বিষয়ে চিন্তা করতে হলে দুটি সীমার মধ্যে মধ্যস্থিত দুটি সীমা অথবা তিনটি বস্তুর মধ্যস্থিত অবস্থিত দেশের স্পেসের বিষয়ে চিন্তা করতে হবে। মানে শুদ্ধ দেশ, অ্যাবস্ট্রাক্ট দেশ তুমি ভাবতে পারবেন। অতএব দেখা যাচ্ছে, স্বামীজি বলছেন 89 পৃষ্ঠাতে, দেশের অস্তিত্ব তাহলে কিসের উপর ডিপেন্ডেন্ট, ওই দেখুন 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 দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে দেশের অস্তিত্ব কিসের উপর ডিপেন্ডেন্ট, দেশের অস্তিত্ব অন্য বস্তুর উপর নির্ভর করছে, তাই না? অন্য বস্তু না থাকলে আমি দেশ বুঝতেই পারবেন না আপনি। তার মানে দেশ ডিপেন্ড করছে কিসের উপর, অন্য বস্তুর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তা নাইলে দেশ এক্সিস্টেন্স নাই, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই, এটাকে বলে স্বতন্ত্র অস্তিত্ব নাই। ও অ্যাবসলিউট নয়, স্বতন্ত্র অস্তিত্ব নাই, সেইটা বোঝাচ্ছে। দেশ বলতে গেলেই এই দুটো লিমিট বা তিনটে বস্তুর মধ্যে বলতে, সেই জন্য বলছেন যে দেশের অস্তিত্ব অন্য বস্তুর উপর ডিপেন্ড করছে, এইটা দেশটা বোঝালেন। ইট হ্যাজ নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, সুন্দর জিনিস বলছেন। এইরকম এখন টাইম নিয়ে বলছেন, বুঝতে পেরেছেন তো? এখন টাইম নিয়ে বলছে, ধরো সময়টা কি, দেখো তো, আমরা এত রোজ বলছি আমার সময় নেই, আমি স্কুলে যাব, 9:30 বেজে গেল, দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠতে পারিনি, সব সময় টাইম, কখন মহারাজ ক্লাস শেষ করবে বুঝতে পারছি না, মাথা ঝিমঝিম করছে, টাইম নিয়ে ভাবছি কিনা, বলে ধরো তো টাইমটা কি, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, ধরো, চিন্তা করো, গভীর চিন্তা করো। বলছে টাইম, সো ইজ দ্য টাইম, ইউ ক্যানট হ্যাভ এনি আইডিয়া অফ অ্যাবস্ট্রাক্ট time, but you have to take two events, one preceding and the other succeeding, one preceding, other succeeding। দেখুন, আরে দিনটা চলে গেল, ইস, একটা দিন শেষ হয়ে গেল, আর ঠাকুর বলছে আরে এই অনিত্য উম, জগতের অনিত্য জীবনের একটা দিন চলে গেল, ভগবান লাভ হলো না, ভগবান লাভ হলো না। তার মানে জীবন একটা শুরু হয়েছে, শেষ হয়ে গেল, দিন একটা অনিত্য বলছে, আর একটা দিন, দিন মানে আমরা সূর্য উদয় বলছি, দিন শুরু হলো ভোর, আজকের দিন শুরু হয়েছে এই সময়, কি উদয় হলো 1টার সময়, 4:30টার সময় সূর্য উদয় থেকে দিন শুরু হচ্ছে বলছে, আরে সন্ধ্যা হয়ে গেল, আর একটা দিন চলে গেল। তার মানে কি, এই দেখুন, সো উইথ দ্য টাইম ইউ ক্যানট হ্যাভ এন আইডিয়া অফ টাইম, এক্সট্রা টাইম, বাট হ্যাভ টু টেক টু ইভেন্টস, সূর্য উদয় একটা ইভেন্ট, সূর্য অস্ত একটা ইভেন্ট, ক্লাস শুরু একটা ইভেন্ট, ক্লাস শেষ একটা ইভেন্ট, দুটোর মধ্যে গ্যাপটাকে বলছি 1.5 ঘন্টা ক্লাস হয়েছে বা 1 ঘন্টা ক্লাস হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠলেন, আবার গিয়ে ঘুমিয়ে পড়ছেন, বলে ও এত ঘন্টা চলে গেল, দুটো ইভেন্ট। তাহলে উই হ্যাভ টু টেক টু ইভেন্টস, ওয়ান প্রিসিডিং অ্যান্ড দি আদার সাকসিডিং। ওই যে প্রথম ছিল একটা ঘটনা, আর পরে আর একটা সাকসিডিং, পরের ঘটনা, অ্যান্ড জয়েন দ্য টু ইভেন্টস বাই দি আইডিয়া অফ সাকসেশন। দুটো ইভেন্ট, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, বিছানাতে ঘুমিয়েছিলেন সুন্দর, আবার গিয়ে রাতে খেয়ে দিয়ে সুকথামৃত পরে আবার সেই বিছানাতে বালিশে শুয়ে, জয়েন দ্য টু ইভেন্টস। সকাল বেলাতে ঘুম থেকে উঠেছেন, একটা ইভেন্ট, আবার রাতে গিয়ে আবার ঘুমোচ্ছেন, তাহলে দুটো ইভেন্ট জয়েন বাই দি আইডিয়া অফ সাকসেশন। ঘুম থেকে উঠে আপনি বাথরুমে গেলেন, মুখ ধুলেন, মুখ ধুয়ে জবদান করলেন, তারপরে একটু চা খেলেন, তারপরে অন্যকে তুললেন, তারপরে বাজারে গেলেন, তারপর বাজার থেকে এসে রান্না করলেন,
তারপরে অফিসে গেলেন, খেলেন, আবার বিকাল হলো, আমি বিকালে ক্লাস করতে যাব, ক্লাসে ঢুকলেন, আত্মবিরঞ্জির ক্লাস করলেন, ওখান থেকে আর তাড়াতাড়ি মহারাজের ক্লাস শুরু হয়ে যাবে, এলেন, এসে বসে বসে এখন এখানে বসে আছে। বুঝতে পারছেন? সাকসেশন, এইটা বলছেন টু ইভেন্টস বাই দি আইডিয়া অফ সাকসেশন। এখন আপনি জ্ঞান যোগের ক্লাস আমরা শুনছি, আইডিয়া অফ সাকসেশন, কন্টিনিউয়াস একটা জিনিস, অনেকগুলো ঘটনা পরপর 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 হয়ে যাচ্ছে, সাকসেশন। তাহলে বলছে জয়েন দ্য টু ইভেন্টস, শুরু আর লাস্ট দু ইভেন্ট বাই দি আইডিয়া অফ সাকসেশন। দেখুন কোথা থেকে সময় চলে গেছে, আমি অন্যান্য দিন তাড়াতাড়ি শেষ করি, এবার গভীর ব্যাখ্যা করতে গিয়ে 7:34 বেজে গেছে, কোথায় দিয়ে সময় চলে গেছে। বুঝতে পারছেন কিনা? মনের উপর ডিপেন্ড করে। আমি কি করে বুঝলাম? ওই যে আমাদের অরুণ চট্টোপাধ্যায় উঠে চলে গেছে, ওনার ট্রেন চলে যাবে, বাস চলে যাবে, আমি বললাম সময় হয়ে গেছে। বুঝতে পারছেন তো? যেই আপনি যে কোনো জিনিস গভীর ভাবে চিন্তা করবে, সময় কোথা থেকে চলে যাবে বুঝতে পারেন। ইট ডিপেন্ডস অন মাইন্ড। মাইন্ড হঠাৎ করে একটা চিন্তা পেলাম, আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে। তার মানে কি? ডিপেন্ড করছে এটা, ইট ডিপেন্ডস অন মাইন্ড, ডিপেন্ডস অন মাইন্ড। আপনি যেই গভীরভাবে ঢুকে যাবেন না, কোথাতে এইটা সমাধিতে বলছে কালে বদ্ধ বর্তমান, কাল বলে বলছে এইরকম ব্যাপার। এইটা স্বামীজি বোঝাচ্ছেন দেশ কাল নিমিত্ত, পরে আসছে নিমিত্ত, দেশ কাল ছাড়া আবার নিমিত্ত হয় না। তাহলে দেশ কালেই যখন ডিপেন্ডেন্ট, নিমিত্ত তো ডিপেন্ডেন্ট হবেই। এইটা বলছে, তার মানে দেশ কাল নিমিত্তের স্বতন্ত্র অস্তিত্ব নাই। এইটাই অদ্বৈত বেদান্ত উত্তর দিচ্ছে, তুমি দুটো বলছো বটে, ওটাকে দুই বলা যাবে না, কারণ ওই দেশ নিমিত্ত মায়ার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই, সেই জন্য এটা নাই। একটা সময় মায়া টায়া সব ভেনিশ হয়ে যায়। যখন আমি ভগবানের সঙ্গে এক হয়ে গেলাম, তিনি মায়াধীশ, তিনি এরকম বের করেছিলেন, তারপরে নাই। এই দেখো দেখো রাজা, রাজা আছে, এই 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 দুটো, তারপরে হচ্ছে একটাই আছে, একটাই আছে, দেখছি পুরোপুরি দুটো একই আছে, আর সেই এককে বলছে আমি। এইটা বোঝাচ্ছে। আজকে তাহলে এখানেই থাক। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ব্যাস, প্রশ্ন আছে কিছু? নেই? ওই যে উঠে পড়েছেন। পরের সপ্তাহে তো ক্লাস হবে, তারপরে রোববারে এলো মহালয়া। আমার একটা বলতেন যে টাইমটা হলো যে গ্যাপ বিটুইন টু ইনসিডেন্ট, ইনসিডেন্ট ইভেন্টস, আর ইনসিডেন্টটা তো টাইম মহারাজ, গ্যাপ বিটুইন গ্যাপ টু দুটো ইনসিডেন্ট টাইম। ইনসিডেন্ট, ঘটনা ঘটার মাঝখানটা কে আমরা টাইম বলে ডিফাইন করি। আর আপনি স্পেস বললেন গ্যাপ বিটুইন দ্য টু ইভেন্টস। অবজেক্টস, হ্যাঁ, টু অবজেক্টস। ঠিক আছে টু মহারাজ। অবজেক্ট, স্বামীজি বলছেন থ্রি অবজেক্টস, বা দুটো লিমিটের মধ্যে হলো আমরা স্পেস বলছি। টু অবজেক্টস অর থ্রি অবজেক্টস। হ্যাঁ, থ্রি অবজেক্টস স্বামীজি বলছেন। ঠিক আছে। আর কজেশনটা মহারাজ আমার পরের দিন বলবেন নাকি? গ্যাপ বিটুইন হ্যাঁ কজেশন। হ্যাঁ 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 হ্যাঁ, কজেশনটা আসবে পরে, কজেশনটা পরে আসবে, কজেশনটা পরে আসবে। ঠিক আছে।